তাহলে যখন তখন আমাকে ডাইভোর্স করার কথা বলে, কোথায় কোথায় আমি মৌলিক মতো বলে 15 টাকা ফেরত দাও, আমি সেই টাকা যৌতুক দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবো। আরে আপনারাই বলুন তো, ওই বৌদি কি ঘর করা যায়? কই কথাটা বিয়ের আগেই ভাবতে পারছিস চরণদা? তুই যা বলি তাড়াতাড়ি বল, তোর সঙ্গে গল্প করছি দেখলে না কর্তাবু আমাকে একটা টাইট করে দেবে। বলিস কি রে চরণদা? তবে আর বলছি কি, শুনলে অবাক হয়ে যাবে, যে কর্তাবাবু ওর দাদাবাবুর সঙ্গে কোনোদিন কথা বলেনি, সেই কর্তাবাবু বসন্ত দাদাবাবু অফিসে আমার সঙ্গে হাতে ধরে কাঁদছিল। কাল আমিও দেখেছি ওই কর্তাবু কাঁদছিল না, বসন্ত বাবু তো হাত ধরে ওই গিন্নিমাও কাঁদছিল। আমি তখন এ ব্যাপারে কিছু জানি না, কিন্তু কিন্তু কি বলছিল? আমি আমার জীবন থেকে যখন সব সুখ হারিয়ে ফেলেছি, তখন তোমার সুখের জন্য আমরা জেল খাটতে পারি। এতক্ষণে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। আজ আর বড়দাবাবু অফিস থেকে ফেরার পর এই জামা প্যান্ট দুটো আমার হাতে দিয়ে বলল, কালী এই জামা প্যান্ট দুটো লন্ডনে কাচতে দিয়া, এটি আমার জীবনের অনেক পাপ লুকিয়ে আছে রে। পাপ? পাপ? কিসের পাপ? দেখি দেখি। এই দেখ না, দেখ। বমি করছিস কেন? মদের গন্ধ, অসম্ভব মদের গন্ধ। মান সম্মান সব আমাদের গেল। ওই বসন্ত দাদার মতো ছেলে তুমি মদ খাও, তাহলে আমাদের মান ইজ্জত কি রইল? কি করে মান ইজ্জত থাকবে কালেশ্বর? শিক্ষা শিক্ষা যে আজ হিচকা তুলে মরছে। দাদাবাবু তোমরা এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। আপনি একা থাকবেন, থাকুন দাদাবাবু। আপনি যেন ভুলেও মদ খাবেন না দাদাবাবু, আপনি যেন ভুলেও মদ খাবেন। কেন কেন মদ খাবেন দাদাবাবু? আপনি তো বেটা ছেলে, আপনি সব দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে আবার আগের জীবনে ফিরে যেতে পারেন না? আপনি চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন। দয়া দয়া করে আর মদ খাবেন না বলে দাদাবাবু, দয়া করে আর মদ। লোভী স্বার্থপর ধাপ্পাবাজ বাবার ছেলে হইতে জন্ম, আমার মায়ের মতো সর্বম সহ মা তো তোমাদের ঘরে নেই। ভাবলে বুঝতে পারতে কেন আমি মদ খাবো। কোন নিদারুণ যন্ত্রণায় ছটপট করতে করতে আমার মতো ছেলেকে বলতে হয়, মেরা জীবন খোদা নাটক? নাটক নয়, এটাই জীবন। জীবন? ধাপ্পাবাজের আবার জীবন? সামলে কথা বলবে নজির বাবু। না, ধাপ্পা দিয়ে তোমার বাবা যত টাকা নিয়েছে সেগুলো ফেরত না দাও অবধি আমার দাদার মুখ কিছুতেই বন্ধ হবে না। বেশ সহনায়িকা, নায়কের পকেটে আছে মদের শেষে বেশি অ্যাক্টিং করলে না নেশার ঘুরে আমি আমার ডায়লগ ছেড়ে দেব। তাহলে তোমার বাবার হয়ে তুমি টাকাটা দিয়ে দাও না বসন্ত। জাস্ট মিনিট, আমার টাকা রেডি আছে।
এই অ্যাটার্জিতে আছে 1 লক্ষ টাকা। এই টাকার জন্য আপনাদের স্পর্ধার চাকাটা আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেব। তাই তাই দে বাবা বসন্ত, তুই তাই দে। ওই এনার্জি ভর্তি টাকা সবের হাতে তুলে দে। দে বাবা দে, দে বসন্ত, দাঁড়িয়ে থাকিস, চুপ করে থাকিস নি। ওই হাটার যুবতীর টাকাটা তুই অজিতের হাতে তুলে দিয়ে তোর বাবাকে অসম্মানের হাত থেকে বাঁচা বসন্ত। এ বাবা, মা, এই টাকাগুলো নিয়ে গেছে শীত কাটাবার জন্য কিছু গরমের চাদর কিনে দেবে। বসন্ত, কোনো চিন্তা নেই, এই অ্যাটার্জিতে শুধু টাকা নেই, সোনার গহনাগুলো আছে। ঠিক আছে, কথাগুলো মনে থাকবে। সব গেলে তাই চলো দাদা, তাই চলো। এই বেলাটা তোমার বাড়িতে কাটিয়ে এসে সন্ধ্যাবেলায় আবার আমি বাড়িতে ফিরে আসবো। আর কাল থেকে শুরু করব আমার অভিনব বৌমার কথা বাদ দিয়ে তুই আমার একটা কথা জবাব দে তো বাবা বসন্ত, তুই 1 লক্ষ টাকা কোথায় পেলি? আমি ব্যাংকের কাছ থেকে 1 লক্ষ টাকা চুরি করেছি। কি তুই টাকাটা চুরি করেছিস? টাকাটা চুরি করেছিস? ঠিক এই মুহূর্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দ্বিতীয় ভাগের সেই ভুবনের মাঝির কথা মনে পড়ে যাচ্ছে। কি বাবা, আমি ঠিক বলি? ঠিক ঠিক বলেছিস বাবা বসন্ত, তুই ঠিক বলেছিস। পাপ করেছি আমি, আর প্রায়শ্চিত্ত করছিস তুই। কে বাবা না কে? সন্তানকে অন্ধকারে ফেলে দিয়ে আজ কি সুন্দর আলোর কথা বলছে। বসন্ত, এছাড়া যে তোর বাবার কোনো উপায় ছিল না বাবা। বাবা, অনিবার্য কারণে তুমি আজ বাবার পক্ষে চলে গেলে। আজ আজ আমাদের যে পক্ষে কৃষ্ণ পক্ষ রে বাবা বসন্ত। হবেই তো বাবা, হবেই তো। আপনি যে আপনার লোভ লালসা মিথ্যাচারের মেঘ দিয়ে শুক্লপক্ষের চাঁদকে যে আপনি ঢেকে দিয়েছেন, না আমাকে মূল্যায়ন করে তো আপনি সুখ কিনতে চেয়েছেন, না তাই না বাবা? না না বসন্ত না, আমি তোদের জন্য শক্তিতে চাইনি, আমি তোদের জন্য শক্তিতে চেয়েছিলাম বাবা, সুখী করার জন্য তোদের সুখী করার জন্য আমি একটা বিদ্যা অর্থনীতি করে তুলেছিলাম আমার জীবনে। প্রথম জীবনে প্রথম জীবনে আমি খেতে পাইনি, তোর মা জানে তোর মা জানে কতদিন আজকাটা খেয়ে উপোস করে আমাদের দিন কাটাতে হয়েছে। কিন্তু বড় হই লেখাপড়া শেখালাম, আর 5টা ছেলের মতো আমিও বড় লোক হওয়ার স্বপ্ন দেখলাম। কিন্তু থামো হইমো, থামো, আমাকে বলতে দাও। নিজে না খেয়ে জীবনটা পেয়ে সঞ্চিত কিছু অর্থ দিয়ে আমি একটা কাপড়ের দোকান করেছিলাম। লোকে বলতে শুরু করেছিল, গোদাল মশাই আপনার তো অনেক টাকা, আপনি তো বড় লোক হয়ে গেছে। সেই অনেক টাকা আর বড় লোক আর স্বপ্নটা আমাকে দিতে ধরলো বাবা। কিন্তু জানিস, একের পর এক মিথ্যা কথা বলে বাবা, আমি বড় লোক হয়ে গেলাম বাবা। কিন্তু গতকাল তো সমন্বী আর নিয়েছে আমাকে যেভাবে গালাগালি করেছে, আমার কাছে সব স্বপ্ন ভেঙে চুরমার করে কিন্তু বাবা, আপনার যখন ভুল ভাঙলো তখন আমার জীবনের দুটি পরিবার জলে ভেসে গেছে। বসন্ত, আমি আর সাঁতার কেটে আর আমি কোনোদিন ফিরে উঠতে পারবো না বাবা। বসন্ত, আমি কোনোদিন বসন্ত বসন্ত, বসন্ত ভুলিও স্মৃতি মম নিশিত সফল ভুলিও স্মৃতি মম নিশিত সফল
বসন্ত মৃত্যু দাও, মৃত্যু দাও, ঠাকুর মৃত্যু দাও। এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমাকে পারছি না পারছি না বললে হবে না বকুলদি, যেমন করে হোক তোমাকে এই নরক থেকে তোমাকে পালাতেই হবে। তোদের মুখের দিদি ডাক শুনি আজ আমার সেই জয়ন্তর কথা মনে পড়ছে না। কবে এসেছিল সেই হতভাগা জয়ন্তটা? সে আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল, সে এসে আমাকে বলেছিল বকুলদি, আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি বকুলদি। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। কেন তুই বুঝতে পারিস না যে এই নরকে যে আর মানবকে তারা কোনোদিন সংসারে ফেরা হয় না? সংস্কার ভেঙে দিয়ে আমি তোমাকে নতুন সংসার করে দেবো বকুলদি। জানি তো। যেমন করে তুমি আমার গালে চড় মারলে, তেমনি করে এই সমাজের গালে চড় মেরে আমি বলবো, ওগো ওগো সমাজপতিদের কুকুর বাসা এই সমাজের অবস্থা। তোমরা কুমারী মেয়েদের বিয়ের জন্য, মন পরিবর্তন করার জন্য খাতায় কলমে আইন তৈরি করেছো, তেমনি এদেশের হাজার হাজার হতভাগিনী পরিবারের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য এক চিঠি কাগজে এতটুকু আইনকে করতে পারো না? পারবি না, যা যা যা, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু পারবি না। কারণ এই সমাজের পুরুষের যৌবন যে এখন জুতোর পুরুষ হয়ে গেছে। তাই বেশি ফুটানি করছার না, যা এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা। আর জীবনে কোনোদিন তুই এখানে আসবি না, আসবি না, আসবি না। যখনই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দাও না কেন, আমি কিন্তু আবার আসবো বকুলদি, আমি কিন্তু আবার আসবো, আমি কিন্তু আবার আসবো। ছেলেটার সেই যে গেল আর আসেনি। কিন্তু জয়ন্তকে তুমি কেন দাঁড়িয়ে দিলে বকুলদি? না দিলে কোথায় যেতাম, কি খেতাম? না খেয়ে মরতে, তুমি তো সুস্থ হয়ে নিজে থাকতে পারতে। ওরে ওরে মুন্না বেল্লু, ওরে মুন্না বেল্লু, তোদের মুখে দিদি ডাক শুনে আমার যে মনটা ভরে গেল ভাই। এই জয়ন্তর গালে চড় মারার মতো আমাদের গালে চড় মেরে আমাদের দিদির মতো ভাইকে শাসন করে বলতে পারোনি? বলতে পারোনি? ওরে মুন্না বিল্লু, তোরা আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চল। হ্যাঁ তাই তো চল চল ভাই চল, আমরা এখান থেকে এক্ষুনি পালিয়ে যাই। ওই ফটিকদা সতীনাথ বাবুকে এখান থেকে অনেক দূরে পাচার করে দিয়েছে। চল চল আমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই, চল। সেই সুযোগ নষ্ট না করে যত তাড়াতাড়ি তোরা এখান থেকে চলে যা। এই কাগজে সব ঠিকানা দেয়া আছে, বকুলকে ওখানে পৌঁছে দিয়ে আবার তোরা এখানে চলে আসবি। কিন্তু সতীরাম বকুলদিকে না দেখতে পারলে তুমি কিসে মাত্র ভরিকা? মালকির মাথা হয়ে কীর্তি করে বলবো, সতীবাবু গো, তোমার এই টিকির মাথায় লাথিতে ওই টিকলি রানী পালিয়ে গেছে। ভরিকা ওরে, আমাদের হাসি ভেতরে আমাদের যে হাসির ভেতরে লুকিয়ে আছে
আপনি ভালোবাসার দায়ী ধরা পড়লেন। অফিসার 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 আমাকে আপনি নিয়ে চলুন। অফিসার, ওই বসন্ত ঘোষালের তসরুপ করা 1 লক্ষ টাকা যদি আপনি আপনাকে দিই, আপনি কেন দেবেন? কারণ ওই 1 লাখ টাকা তসরুপ করা টাকা যে বসন্ত ঘোষাল আমাকেই দিয়েছিলেন। চলুন বসন্ত বাবু, চলুন বসন্ত বাবু, চলুন বসন্ত বাবু, বাইরে থানার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি চলুন। তাড়াতাড়ি চলুন, এই নোংরা জায়গায় দাঁড়িয়ে থাকতে আমার ঘৃণা করছে। চলুন, আসুন। হ্যাঁ, চলুন অফিসার, চলুন। চলুন অফিসার। কি প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি। কি প্রথম জিতে গেলাম, একটার পর একটা প্রতিযোগিতার খেলায় আমি জিতে গেলাম। আমার প্রতিযোগিতার প্লেয়ার শশীভূষণ ঘোষাল যেই আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, অমলে চাপ মেরে বসের সাটন টপটা ওই ঘরে বসিয়ে দিলাম। পারলে না শশীভূষণ, এমনকি তোমার আদর্শবান ছেলেও পারলো না। সে এখন ব্যাংকের ক্যাশ তজরুবের দায়ে অ্যারেস্ট হয়েছে। টাকা দিতে না পারলে 2 দিন পরে তার জেল হবে। স্যার, এত বড় দুঃসংবাদ পাওয়ার পরেও আপনি হাসছেন? শুধু হাসছিল বলছিল। আর মিস ভাটিয়ার সঙ্গে আমি মাল খেয়েছি, এবার তার সঙ্গে একটু খেলা করবো। খেলা জীবনটাকে নিয়ে খেলা করবেন না স্যার। মনে রাখবেন, আপনার স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে। এইভাবে খেলা করতে থাকলে আপনার জীবন থেকে সব লস হয়ে যাবে। না, লস হবে না। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাই আর বইয়ের দিকে তাকাতে গেলে চলবে না। আমি আমার লাইফের টার্গেট ফিল আপ করার জন্য গৌতমের সঙ্গে পিয়ালি সেকেন্ড ম্যারেজ দেবো। স্যার, শুধু তাই নয়, তোমার বৌদিমণিকে বলে দিও তাকে বিয়ে করেছি বলে তার হাতে রান্না খাবার আমি রোজ খেতে পারবো না। মাঝে মধ্যে মুখ পাল্টাতে আমি হোটেলে যাব, নতুন নতুন খাবার খাবো। কথাটার মানে বুঝতে পেরেছো? ছি 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 স্যার, আপনার মুখে এত নোংরা কথা। চাকরিটা কি তুমি হারাতে চাও? না স্যার, না, চাকরিটা আবার খেয়ে নেবেন না। তাহলে যাতে আমি মাঝে মধ্যে হোটেলে গিয়ে মুখ পাল্টাতে পারি তার ব্যবস্থা করে যাও। তাই যাচ্ছি স্যার। আমি তাহলে হোটেলের মহিলা কর্মী মিস ভাটিয়াকে বলে আপনার খাবারের টেবিলটা সাজিয়ে রাখি স্যার। আলপনার পুজো পুজো বন্ধ। ওকে ঠিক নেশা ধরে না, নেশা চাই, নেশা নতুন করে বেঁচে ওঠার নেশা। বেশি নেশা করলে কিন্তু দিশা হারিয়ে ফেলবে দাদা। তোর মাথা খারাপ হয়ে গেছে। তুমিও কিন্তু বাঁকা পথেই চলছো দাদা। আমি বসন্ত দা অ্যারেস্ট হয়েছে শুনে মদ খেয়ে মিস ভাটিয়ার সঙ্গে খেলা করতে তোমার লজ্জা করে না? আমি পিয়ারিদিকে বুঝিয়ে বসন্তর সঙ্গে সুখে সংসার করতে তুমি রাজি করাতে পারো না? পিয়ালি এখন মন উজাড় করে গৌতমকে ভালোবাসে। আমি গৌতমের সঙ্গে পিয়ালি বিয়ে দেব। আমি আর বৌদি বেঁচে থাকতে তা তুমি কোনোদিনই পারবে না দাদা। বাধা দিতে এলে তোকে আর তোর বৌদিকে এ বাড়ি থেকে আমি তাড়িয়ে দেবো। এই বাড়িটা তোমার এখানে নয় দাদা, এই বাড়িতে আমারও ভাগ আছে। তাই তুমি সহজে যেটা ভাবছো সেটা তুমি করতে পারবে না। কি বললি কেমন? এত বড় কথা না। এই কি করছো তুমি? রাতে যে তুমি ঠাকুরকে মারতে যাচ্ছ কেন? কেন মারবে? কি করেছো? অনেক টাকা পেয়ে অনেক বড় মানুষ হয়ে গেছে, তাই না? কি বললে? আমি অমানুষ হয়ে গেছি? তাহলে দেখ সন্তানি, ওর মুখটা আমি মেরে ভেঙে দিতে পারবো না। বৌদির গায়ে হাত দিলে তোমার ওই হাতটা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। তার বলে ছেড়ে দেবো না। এত দূর বৌদির উপর এত পিড়ি। দাদা, তোদের এই দুঃসাহসের জবাব আমি তোদের দেবো।
তুই কার সঙ্গে সংসার করছিস? সংসার করছিলাম আমি। না বৌদি না, আমার ওই লোভী চরিত্রহীন স্বার্থপর দাদা তোমাকে সংসার করতে দেয়নি বৌদি। এই সংসারের সবটুকু সার নিজের হাতে রেখে তোমাকে শুধু এই সংসারে রেখেছে বৌদি, শুধু সাজিয়ে রেখেছে। তবু স্বামী পুত্র ননদ নিয়ে সুখে সংসার করার স্বপ্ন দেশে মেয়েরা কতই না দেখলো। এখনো শিবের মতো স্বামী পাওয়ার জন্য মেয়েরা শিবরাত্রে ব্রত করি আর সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে গিয়ে দেবতার কাছে মঙ্গল প্রার্থনা করে বলে, ওগো দেবতা, ওগো দেবতা, শান্তি দিও আমি আমার স্বামীর বন্ধু বলে এই বাড়িতে আপনি যা খুশি তাই করতে পারেন। বলুন বলুন, যখন তখন কারণে অকারণে কেন আপনি এই বাড়িতে আসেন? সে কথা বললে কি আপনি বিশ্বাস করবেন? সেটা আমার খুশি। আপনি আমার বন্ধুকে যে টাকা ধার দিয়েছিলেন সে টাকা আপনি পেয়ে গেছেন। পেয়েছি। গৌতম বাবু, আপনি কি প্যারিকে ভালোবাসেন? একটু না। আপনি যখন প্যারিকে ভালোবাসেন না তাহলে কেন এই বাড়িতে আসেন? যদি বলি আপনাকে দেখতে আসি, বললেন আপনি আমাকে কে ভেবেছেন গৌতম বাবু? আমি ভেবেছি আমার বোনের মতো। আপনার চোখ দুটো আমার মনে যাওয়া বোনের মতো দেখতে। অকস্য অভদ্র মানুষের মতো বারবার ছুটে আছি। আপনার চোখ দুটো আমার বোনের ছবি দেখতে। এই এই দেখুন আমার 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 বোনের ছবি। ওরে বাবু রাজে দাদা, তুমি তোমার বোনের গানে চড় মেরে এতদিনে কেন বলতে পারোনি দাদা? ওরে হতভাগী আলপনা, বোন হয়ে দাদাকে কখনো কি এরকম সন্দেহ করে? কেন বলনি দাদাকে? ওরে বোন, এই পৃথিবীতে কিছু লোক আছে যারা শুধু দেখে যায়, শুনে যায় আর অনুভব করে, মুখে বেশি কথা বলে না। আমাকে যখন তুমি বোন বলে রেখেছো আর পিয়ারিকে তুমি
বল না কি করতে হবে? পিয়ালির সঙ্গে তোমাকে ভালোবাসার অভিনয় না, তা কি করে হয়? না, না বলো না দাদা, না বলো না। ওই বসন্তের সঙ্গে পিয়ালির মনের মিল না হওয়া পর্যন্ত তুমি পিয়ালির সঙ্গে ভালোবাসা করে তোমার বন্ধু রবির হাতে তোমাকে বাঁচাও দাদা, তোমাকে বাঁচাতেই হবে দাদা, বাঁচাতেই হবে। দাদা, তুমি আমাকে কথা দাও। আমি কথা দিলাম। সেই সঙ্গে আরেকটা কথা দিতে হবে দাদা। আবার কি কথা? তুমি তোমার নিজের দায়িত্বে বসন্ত বাবুকে জামিন করিয়ে আনবে। আমি চেয়েছিলাম মানবো না, কিন্তু অজিত আমাকে শুনবে না, শুনবে না, তুমি ওর কোনো কথা শুনবে না। মানবো না। অনেক কথা আছে দাদা, কিন্তু এখন বলার সময় নেই, আমি তোমাকে পরে বলবো। তোমার উপর আমি সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে যাচ্ছি দাদা। তুমি আজ পিয়ালির সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে দাও। আলপনা! অভিনয় মানবো না। মিস্টার ঘোষাল, আগে না, বেরিয়ে আমি যাব না। বসন্ত বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, তার কথা ছাড়া আমি কারোর কথা শুনবো না। খুব শীঘ্রই বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির ডিভোর্স হয়ে যাবে, আর তারপর আমি পিয়ালিকে বিয়ে করব। মিস্টার ঘোষাল, আপনি পুরনো দিনের মানুষ, তাই পুরনো পথে চলতে গিয়ে সভ্যতার হুঁচট খেয়ে পা মুচড়ে পড়ে গেছে। এই আধুনিক সমাজে ইলেকট্রনিক বিবাহ আর বিচ্ছেদের কথা আপনি বুঝতেও পারবেন না। আসবে না মানে? আরে বাবা, দুদিন পরে আমি গৌতমকে সেকেন্ড ম্যারেজ করব, আর তার আগে চাই বসন্তের সঙ্গে ডিভোর্স। আপনি না পাগল হয়ে গেছেন, পাগল। আধুনিকা পুত্রবধূ, ওই লোকটা পাগল হয়ে যায়নি, ওই লোকটা নিজের ভুল সংশোধন করছে। আসলে পাগল হয়ে গেছো তুমি নিজে। আজকে তুমি যে ভাষায় আমার সঙ্গে কথা বলছো, দুদিন পরে তোমার ছেলের বউ এসে তোমার সঙ্গে ঠিক এই ভাষায় কথা বলবে, সেদিন তুমি সহ্য করতে পারবে তো বৌমা? আপনার হিসাবটা একটু ভুল হয়ে গেল। জয়ন্ত, আপনাদের সেই ভুল হিসাবটা আপাতত আমি ঠিক করে গেছি। আপাতত আপনারা কানে হাত পাবেন।
করে না। পরিবর্তন করবে জীবনের সকাল অবশেষে বৈকাল হয়ে যায়। জয়ন্ত! থাক, থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিচ্ছিলাম বৌদি, জ্ঞান দিচ্ছিলাম। তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি তোমার কল্পনা বিলাস ত্যাগ করো। আমাকে বলো চরণদা বাজার করতে যাও। আমাকে বলো কালী জামা কাপড়গুলো লন্ডিতে কাচতে দিয়া। ঠিক আছে, তোমাদের সকলের কথা আমি শুনবো, সংসারের সব দিকে আমি লক্ষ্য রাখবো। আমার প্রথম কাজ হবে এই সংসারে বাজে খরচ বন্ধ করা। তাই আজ থেকে চরণদা বাজারে যাবে না। মধুবনী। চরণদাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিলাম। মধুবনী। আর লন্ডনেও জামা কাপড় কাচা হবে না। কাজে কালীকেও আমি কাজ থেকে ছাড়িয়ে দিলাম। আর জয়ন্ত বাবু, আপনি যান আমার চপ্পলগুলো বাজার থেকে ভালো করে পলিশ করে নিয়ে আসুন। আর মাননীয় শাশুড়ি ঠাকুর, এই জামা কাপড়গুলো আজ থেকে আপনি কাচবেন, আপনি। আর আপনাকে বলছি মাননীয় শ্বশুর মশাই, আজ থেকে এ বাড়িতে বাজার ঘাট আপনি করবেন, আপনি। আমি প্রত্যেকের কাজের দায়িত্ব ভাগ করে দিয়ে আমি চললাম আমার সংসারের কাজে। আজ থেকে আপনারা সবাই এ বাড়ির চাকর।
আমার নাম ঝিলমিল মিত্র। তুমি কলেজে পড়ো? হ্যাঁ স্যার, 3rd ইয়ার। তুমি কোনোদিন কোনো ছেলেকে ভালোবেসেছো? আমি বসন্তকে, বসন্তকে? আমার জীবনে বসন্ত কোনোদিন আসেনি, তাই তো ভালোবাসার কোকিলের ডাক আমি জীবনে কোনোদিন শুনতে পাইনি। ঠিক আছে ঠিক আছে, ও কোকিলের ডাক তোমার না শোনাই ভালো। এখানে বসো আমার পাশে। আচ্ছা স্যার, বাড়িতে আপনার বউ নেই? দেবীর মতো বউ আছে, পুজো পুজো গন্ধ, ওদের ঠিক নেশা ধরে না। আপনার ভাই বোন? ভাইও আছে, বোনও আছে। ভাইটা কলেজে পড়ে, বোনটাকে অনেক টাকা খরচা করে দিয়ে দিয়েছিলাম। বোনের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি ওই মাস্টার বসন্ত ঘটা। হ্যাঁ, ওই বকুল্লা মেয়েটা বিয়েকে ভালোবেসেছিল, তার সঙ্গে বিয়ে হয়নি বলে পিয়ারিকে স্ত্রী বলে নেবে। বসন্তকে তুমি চেনো? না স্যার, বসন্ত আমার অপরিচিত। ওই নাম আমি জীবনে কোনোদিন শুনিনি। ওই তো একটা নাম শুনে বলো আপনি। এসো আমার কাছে এসো, একটু মাল খাবে? না স্যার, আপনি মাল খান, আমি বরং আপনাকে মালটা ঢেলে দিচ্ছি। ভেরি গুড। আর যৌবন
ঘুমের ওষুধ মিশিয়ে তোমাকে অজ্ঞান করে দিয়েছি। তাই তোমার জন্য আমার ভালোবাসার পুরুষ আজ বিপদে পড়েছে। যেন তোমার টাকা দিয়েই আমি আমার ভালোবাসার পুরুষকে উদ্ধার করতে চললাম। আমি এখানে যতক্ষণ না যাবো তোমার ঘুম ভাঙবে না। তোমার ঘুম ভাঙবে, তুমি উঠে দেখবে তোমার ব্যাগ ভর্তি একাকী গায়েব। তুমি বেহালি না, তাই তোমার চরিত্রকে আমি নষ্ট করলাম না। তাই তোমার মতো ভদ্রলোকদের চরিত্রের দাম না থাকলেও আমাদের মতো গণিকাদের চরিত্রের দাম অনেক। ধরে ফেলেছি অনেকদিন ধরে অনেকদিন ধরে যে রোগটা আমরা ধরতে পারছিলাম না। ডাক্তারবাবু ডাক্তারবাবু বকুলের সেই মারাত্মক রোগটা ধরে ফেলেছে। এত মারাত্মক এত বড় মারাত্মক রোগ নিয়ে বকুল বাইরে গেছিস নেই। ডাক্তারবাবু আমাকে যা নয় তাই করে বললো। ডাক্তারবাবু তোমাকে কি বলেছে ফটিকদা? বলো কি অসুখ করেছে বকুলদি? বকুলদি ব্লাড ক্যান্সার। কে মনে মিলে কি? তোরা আসলে এরকম কাঁদছিস কেন? তোরা কি ভেবেছিস? ডাক্তারবাবু আমাকে ছাড়বে না। তোরা কি ভেবেছিস যে কন্ট্রাক্টর বাবু আমাকে ছাড়বে না? আরে না রে বাবা না, ওই কন্ট্রাক্টর বাবুকে তোদের এই বকুলদি ভানুমতির খেল দেখিয়ে একেবারে চলে এসেছে। এই দেখ এই দেখ আমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি। ওই মাত্র 10,000 টাকা হলে ওই ব্যাগ তসরুপের 1,00,000 টাকা আমরা জমা দিয়ে আমার বসন্তীকে আমি ফিরিয়ে আনতে পারবো। বাকি 10,000 টাকা বাকি 10,000 টাকা আমরা এখনই দিয়েছি বকুলদি। কোটিটা ওরা কত কোথা থেকে এতগুলো টাকা পাবেন? জানি না ওরে, আমি কিচ্ছু জানি না। তুমি কাঁদছো কেন? কেন যে কাঁদছি বুঝতে পারবি না যতবার বসন্ত আসেনি, বুঝতে পারবি না। বসন্ত আসেনি, কোটিটা বসন্ত আসেনি। বসন্ত আসেনি। জয়ন্ত এসে বলে গেছে, জয়ন্ত এসে বলে গেছে বসন্তবাবু এখনই আসবে, বসন্ত এখনই আসবে। বসন্ত আসবে, বসন্ত আসবে, আমার বসন্ত বসন্ত আসবে। এলো, বসন্ত এলেও আর ফিরবে না। ফুল আর ফুটবে না যতবার। গাছে কারণ আছে, গাছের গোড়ায় যে পোকা লেগে গেছে। আমাকে সবাই ভালোবাসে, এরা আমাকে সবাই ভালোবাসে। ভালোবাসে। কিন্তু কেন যে এরা আমার জন্য কাঁদে? আমি একটু আগে ওরা আমার জন্য সবাই মিলে কাঁদছিল, কিন্তু কেন যে ওরা আমার জন্য কাঁদছিল কি জানে? সেই জন্য আমাকে এখনো কাঁদে। সেই জন্য আজও আমাকে কাঁদতে হয় বকুল। বসন্ত বসন্ত, বসন্ত, বসন্ত তুমি এসেছো, বসন্ত তুমি এসেছো। এসেছে, তবে আমার জীবনে আর বসন্তকাল নেই। গ্রীষ্মের প্রচন্ড দাবানলে আমার জীবন মাটিকে পুড়িয়ে খাক করে দিচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি ব্যাকুল হয়ে রাখো। আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার জীবনে প্রশান্তির ছায়া এনে দেবো। হ্যাঁ গো হ্যাঁ, আমি গৌতম বাবুর সাথে সব কথা বলে দিয়েছি। আমি গৌতম বাবুকে ওই টাকাটা দিলে গৌতম বাবু তোমার কেস উইথড্র করে নেবে। সে কথা গৌতম বাবু আমাকে বলেছে, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? আমি দেবো বসন্ত, আমি দেবো। হ্যাঁ, আর 10,000 টাকা হলে আমি সব টাকা ব্যবস্থা করে দেবো বসন্ত। তুলে দাও বকুলদি, তুলে দাও। বাকি 10,000 টাকা আমরা নিয়ে এসেছি। মুন্ডা মিলে তোরা এত টাকা কোথায় পেলি? এগুলো তোমারই দেওয়া টাকা তোমাকে বুঝি? এই টাকা দে, তবে দে ভাই দে, তোদের ভালোবাসার দান করিয়ে আমি আমার ভালোবাসার দাম মিটিয়ে দিই। যাও, এই নাও বসন্ত। না বকুল না, বলছো কেন বসন্ত? আমি নতুন করে তোমাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু তোমার ওই টাকা আমি কিছুতেই দিতে পারি না বকুল। আমি কিছুতেই তোমার ওই টাকা দিতে পারি না। বসন্ত, বসন্ত যেও না, শুনে যাও, শুনে যাও, বসন্ত শুনে যাও।
ওগো সংসারের বাবারা মায়েরা, আপনারা কি বুঝতে পারলেন? সংসারে অশান্তি হলে যেমন করে সংসারের সৎশিক্ষা অন্ধকারে প্রতিভা হয়। এখন বুঝতে পারবেন না, দুদিন পরে বুঝতে পারবেন। দেখটা কি ভাই, বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে কি হবে বোঝা তো আমাকে বলতে হবে। যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলবো। বলো না, কি বলবে তুমি বলো। বলছিলাম ওই রাস্তার ওই ধারে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, আমি আপনার ওই ব্যাগটা নিয়ে গাড়িতে তুলছি, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। কেন কেন বলো তো মা, তুমি আমার জন্য এত কষ্ট করবে কেন? আপনাকে যে আমার শ্বশুরের মতো দেখতে। আরে ভগবান, আমার ছেলের বয়স সঙ্গে পিয়ালির সঙ্গে তোমার কত তোমার, তাই আমার তুমি নিজের বৌমা না হয়ে আমার দুঃখের ভাগ নিতে চাইছো। আর আমার সত্যিকারের বৌমা আমাকে দিয়ে এই বাজারে তুমি তুমি যদি মা আমার পুত্রবধূ হতে না। না, দুঃখ করবেন না, চলুন না, আপনার দুঃখের ভাগ আমি বই। তুমি আমার দুঃখের ভাগ নিতে চাইবে কেন মা? যার দুঃখের ভার সারা জীবন বইবার কথা ছিল, সেই ভার নাই আমি একদিনই বইলাম। বাবা, বাবা বলো তো মা, তুমি তুমি কোন বাড়ির বউ? ওই চৌরাস্তার বাদিকের বাড়িটা, ওই বাড়ির বউ ছিলাম। ছিলাম মানে এখন তাহলে তুমি ওই বাড়ির বউ নও? না বাবা, আমার শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি? তোমার শ্বশুর একটা মূর্খ, পাষাণ্ড, সমান, তাকে গুলি করে মারা উচিত। চলুন বাবা, চলুন, আপনাকে আর দেরি করবেন না, আপনাকে আর দুঃখের কথা বলতে হবে না, আপনার দুঃখ দেখে আমার বড্ড দুঃখ হচ্ছে। কি সুন্দর কথা। হ্যাঁ মা, তা তোমার নামটা জানো কি? আমার নাম বকুলা। না, আমার নাম ফুল। ও ফুলবৌমা, ফুলবৌমা, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে আমার সেই প্রসারিণী বৌমাকে একবার তুমি দেখতে আসবে। চলো মা, তুমি দেখতে আসবে। আমি সেই লোকটার বোঝা বয়ে নিয়ে চলেছি, যে লোকটা একদিন আমাকে আশীর্বাদ করতে এসে আমাকে অভিশাপ দিয়ে গিয়েছিল। আমি কিছুতেই মানি না। বসন্ত আমাকে ডিভোর্স করুক বা নাই করুক, তাতে আমার কিছু পরোয়া নেই। তুমি শুধু এখন আমাকে বিয়ে করবে কিনা সেটাই বলো। না, তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কারণ আমার শরীরে একটা দূষিত রোগ দেখা দিয়েছে। ঠাকুরের পুজো দিয়ে এলাম, এই নাও প্রসাদ নাও, তোমার রাগ কমে যাবে আর তোমার রোগও ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলেও গৌতমকে আমার পক্ষে বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। আই কে আছিস? এক গ্লাস জল নিয়ে আয়, জল। এই যে বৌমা, আমি জল নিয়ে এসেছি। শুধু জল নিয়ে এসেছো? দেখতে পারলি বৌদি এসেছে, তার জন্য এক কাপ চা করে নিয়ে আসতে পারলি? তোমার স্বামী দেবতাটি কোথায়? তাকে বাজার থেকে ফিরলে বলবে আরেকবার বাজারে যেতে হবে, একটা বড় দেখে মাছ আনতে হবে, বড় দেখে রুই মাছ। না পিয়ালি, আর আমি মাছের মুড়ো খাবো না। তুমি তো আমার মাথাতে খেয়ে বসে আছো চরিত্রহীন। যেমন তোমার বন্ধু তেমনি তুমি। তাকে পুলিশে খুঁজছে আর তোমাকে খুঁজছে জঘন্য, নোংরা, দূষিত রোগ। I hate you, I hate you, I hate you. বাবা গৌতম, তুমি আমাদের জন্য এত মিথ্যে বদনাম তুমি মাথায় নিলে বাবা। দাদা, তার মানে তুমি মাসিমাকে সব কথা বলেছি রে। তোর
তোর আমার সম্পর্কের কথা, পিয়ালির সঙ্গে ভালোবাসার অভিনয়ের কথা, এবং এমনকি আমার এই খারাপ লোকের মিথ্যে কথাটা মাসিমাকে এবং জয়ন্তকে বলেছি। দাদা আপনারা অনেক কষ্ট করেছেন মাসিমা, আর দুটো একটা জিনিস কষ্ট সহ্য করুন। আলপনা, তোর দেওয়া দায়িত্ব আমি পালন করেছি, এবার আমার দেওয়া দায়িত্ব তোকে পালন করতে হবে। দাদা প্রথম দায়িত্ব বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির মিলন ঘটিয়ে দেওয়া, আর দ্বিতীয় দায়িত্ব এই বাড়িতে পুলিশের তাড়া খেয়ে লুকিয়ে থাকা ওই অজিতেশকে ক্ষমা করা। তাহলে অসৎ দুশ্চরিত্র মানুষটা পুলিশের ভয়ে বাড়িতে লুকিয়ে আছে। ক্ষমা করো অল্পনা, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা কর। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মাসিমার পা ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার এই হাতে ধরে কথা দিচ্ছি, আমি আর জীবনে কখনো কোনো ভুল করবো না। কি হলো অল্পনা, তুমি কি আমাকে ক্ষমা করবে না? ক্ষমা করো বৌমা, ক্ষমা করো। হাজার হোক অজিত তোমার স্বামী, স্বামী তো মেয়েদের জীবনে ইহকাল পরকালের দেবতা মা, পরকালের দেবতা। ইহকাল পরকালের দেবতা। অল্পনা, তাই যে দেবতা মশাই, কলেজের মেয়ে মনে করে যাকে তুমি ডায়মন্ড হারবারে নিয়ে গিয়েছিলে, সেখানে তোমার অনেক টাকা খোয়া গিয়েছে, তাই না? তুমি জানো মেয়েটাকে? কে? মেয়েটা একটা দেহ প্রসারিণী কণিকা। না, সে দেহপ্রসারিণী কণিকা নয়, সে ভালোবাসার পূজারিণী। নাম তার বকুল। হ্যাঁ, সে আমার বকুলি। সে তার সঞ্চিত অর্থ দিয়ে আমার দাদার ব্যাংক পাসবুকের 1 লাখ টাকা দিতে চেয়েছিল। তার মধ্যে আপনার টাকাও আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার টাকাও আছে। না না না, আর আমাকে তুমি ওই কথা শুনে না। সমাজে সংসারের কাছে আমি যে মুখ দেখাতে পারবো না, সে কি? তাই আমি জেলে মুখ লুকিয়ে থাকবার জন্য পুলিশের কাছে ধরা দিলাম। না, হ্যাঁ, এছাড়া যে আমার কোনো বাঁচার উপায় নেই। লজ্জার হাত থেকে বাঁচান, নিজের আত্মসম্মানের কাছে বাঁচান, অনুশোচনার তীব্র দহন থেকে কোনো রকমে বাঁচার একমাত্র জায়গা হলো মৃত্যু। কিন্তু মৃত্যু হলেই তো সব শেষ হয়ে যাবে। নিজের দেওয়া সত্তা আমি নিজের হাতে ভোগ করতে চাই না। তাই দেশের ক্ষতি করার অপরাধী, মানুষের ক্ষতি করার অপরাধী, নিজের চরিত্র ক্ষতি করার অপরাধী আমি জেল খেলায় বসে তিল তিল করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চললাম। না কেন বৌদি? যে পাপ করেছে তাকে তো পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। দাদা ছিল, আবার জীবন কাজ করে ছাড়খাড় হয়ে গেছে। দাদা শ্বশুর মিলে অসুরের মতো আক্রমণ করে আমার জীবনের সপ্তাহগুলো ভেঙে তছনছ করে দিয়েছে। বৌদি তুমি, আমরা তো ছোট, আমরা তো ভুল করবই। বড়রা কেন সেই ভুলকে ধরিয়ে দিয়ে আমাদের সেই ভুলটাকে সংশোধন করিয়ে দেবে না বৌদি? বৌদি, আমার প্রশ্নের উত্তর দেবে কে? উত্তর দেওয়ার মতো আজ কেউ নেই। পরের ভুল ধরার জন্য একরাশ মানুষ বসে আছে, যারা নিজেদের ভুল নিজেরাই ধরতে পারে না। তাই আমি ঠিক করেছি এই মুহূর্তে বাড়ি থেকে আমি এক্ষুনি চলে যাবো। কোথায় যাবি? তোমার শ্বশুর মশাই এখনো বাজার থেকে বাড়ি ফিরে আসে। গৌতমের উপর রাগ করে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? জীবনে আমি কোনোদিন কাউকে কৈফিয়ত দিইনি, আর আজ আপনাকে আমি কৈফিয়ত দেব না। তাই তো প্রেম নয়, মায়া নয়, মমতা নয়, প্রেম নয়, কোনো দিকে কিচ্ছু নয়। আমার যেদিকে চোখ যায় আমি সেদিকে চলে যাব। কোথায় যাবে? কোথায় যাবে ভাই, কোথায় যাবে? স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে কোথায় যাবে তুমি? কে কে তুমি? কে তুমি? কে তুমি? বলবো বলবো বলেই তুই অসুস্থ শরীরে ব্যাগ কাশ বোঝা ভরে নিয়ে এসেছি। চরিত্র বিক্রির টাকায় ভাড়া করা গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছি এক জীবন্ত মনুষ্য চালা। বসন্ত
বিক্রির টাকা, আমার যৌবন বিক্রির টাকা, আমার চরিত্র বিক্রির টাকা, যে টাকার জন্য অনেকদিন বসন্তের সাথে আমার বসন্তের সাথে আমার বিয়ে হয়নি, আর সেই টাকা দিয়ে আমি বসন্তর মুক্তি কিনতে এসেছি। ওই টাকা আপনারা করে নিন। তা হয় না বকুল, তা হয় না। যে বকুল ঝরে গেছে তার গন্ধে এত ভয় কেন? ভয় নয় রে মা, ভয় নয়। এ আমার জীবনের লজ্জা। এই মজ্জাগত দোষে এ দেশে যে বাবারা দোষী, আমি তাদের মধ্যে একজন। আমার লজ্জা দেখে তারা লজ্জিত হয়তো হোক, হয়তো হোক। আমি সেই মায়েদের একজন, যে মায়েরা বুড়ো বয়সে পান খেতে খেতে ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাবার কাছ থেকে অনেক টাকা গুনে নেয়। আজ যদি আমি আত্মহত্যা করি, তবে এদেশের বন্দেও মায়েরা আমার সঙ্গে আপনারা আত্মহত্যা করতে পারবেন। আমি বংশের মুখে আপনার কথা শুনেছি। আপনি নতুন চেতনার আলপনা, জলের আলপনা ভাই। পুরুষ শাসিত সমাজে আমার এই চেতনার আলপনা অত্যাচারের রৌদ্রে তাপে জলের আলপনার মতো মুছে যায়। এই অসহায় একটা মেয়ের কথা কেউ শোনে না, কেউ শোনে না। বৌদি, বকুলি, তুমি ভাই ফোড়া দিলে আবার আমি নিতে পারি, কিন্তু কিন্তু ওই টাকা আমি ছুঁতে পারবো না। তুমি কি পারো না বন্ধু? আমার কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে বসন্ত জীবনে নতুন ফুল ফোটাতে? না না, ও তো নোংরা টাকা। তাহলে দাঁড়িয়ে এই সভ্য সমাজের বুকে চিৎকার করে বলো, এই সভ্য সমাজে কোন নেতার বুড়িতে যে কটা আমদানি করে টাকা, সব টাকাই ওই টাকার মতো নোংরা। নোংরা পৃথিবী, নোংরা মানুষরা এমনি করে নোংরা টাকা নিয়ে চিনি খেলা করছে। লজ্জাহীন মানুষের কাছে তাদের লজ্জা পাওয়া কি আছে? তুমি ওই টাকা দাও, আজ আমি নেব। দাদা, টাকা বাধা দিস না, একদম বাধা দিস না। একদিন তো তোকে আমাদের বকুল ওই টাকাটা দিয়ে এসেছিল, সেদিন আমরা নিইনি। কেন জানিস? দাদা, বকুলকে আজকে স্ত্রীর মর্যাদা দেবো বলে। শুধু জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য নয়, সহধর্মী হিসাবে পাওয়ার জন্য আমি বিয়ে করবো। না কেন বলছো বিয়ে দেবে? আপনি তো একদিন ডিভোর্সে এসেছিলেন। এই ডিভোর্স পেপার, এই ডিভোর্স পেপার আপনি সই করে আপনার আমার জমার ঘর থেকেই আপনার নামটা আমি কেটে দিয়েই ওখানে বসিয়ে নেব আমার স্ত্রী বকুলের নাম। যেটা হয় না সেটা তো আজকাল হচ্ছে, কারণ যেটা হওয়ার কথা ছিল সেটা আমরা হতে দেয়নি। চলে এসো বকুল, এদের কাছ থেকে তুমি চলে এসো। না দাদা, দাদা, এবার তুমি সুখী হয়েছে তো? এবার তুমি শান্তি পেয়েছো তো বৌদি? যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন দেরি না করি আমার সঙ্গে চলো বৌদি। অন্য যেখানে গিয়ে চমকে দাঁড়িয়ে যায়, পাপীর শুরু হয় যেখান থেকে। পুরোহিত দুর্গা পূজার জন্য যেখান থেকে মাটি কুড়িয়ে নেয়, মানব চরিত্রের পূর্ণ তীর্থ সেই বলিকারায় দুয়ারে। বাবা, মা, তোমরা সবাই এসো, আমরা বকুলের কাছে যাচ্ছি। আমরা সবাই সেই বকুলের দুয়ারে দাঁড়িয়ে বলবো, সেই পুরোহিতের দুয়ারে দাঁড়িয়ে বলবো, তোমরা আমাদের পুণ্য ফিরিয়ে দাও। আমাদের চোখে বসন্ত দিয়েছে, তোমরা আমাদের বসন্তকে ফিরিয়ে দাও। আমাদের বসন্তকে ফিরিয়ে দাও, ফিরিয়ে
ফিরিয়ে দাও, যেমন করেই হোক বুঝিয়ে সুঝিয়ে ওই বসন্ত বাবুকে তুমি ফিরিয়ে দাও। চুপ কর ফুলি, ওই দেখ বসন্ত বাবু আসছে। বসন্ত বাবু আসছে। অনেক আগে আমি চলে আসতে পারতাম, জিনিসপত্র আমার কখন কেনা হয়ে গেছিল, ওই যে মিছিলে খেলায় বাসটাম সব বন্ধ হয়ে গেছে, অবশেষে আমাকে হাঁটতে হাঁটতে তোমাদের কাছে ফিরতে হলো। কি কি জিনিস কিনেছে? নতুন শাড়ি, আলতা আর আর সিঁদুর, আর এই প্যাকেটে আছে শাখা নোয়া। আপনি তাহলে বকুলকে বিয়ে করবে? সে বিয়েতে মত দিয়েছে তো? আমাদের বাড়ি থেকে আসার পর থেকে তাকে আমি অনেক করে বুঝেছি, তবুও কিছুতে সে রাজি হচ্ছিল না, কারণ রাত থেকে সে মত পাল্টেছে, সে বিয়েতে সম্মত হয়েছে। আমি কিন্তু আমাদের নতুন বাসার উঠোনে একটা ছোট্ট তুলসী গাছ রাখবো জানো, আর সেই তুলসী গাছে রোজ সন্ধ্যেবেলায় আমি শাক বাজিয়ে সন্ধ্যে দেবো। বসন্ত বসন্ত আমার জন্য শাক কিনেছো? শাক শুধু শাক নয়, তোমার জন্য আমি শাখাও কিনেছি, সিঁদুরও এনেছি। হ্যাঁ, এই দেখো এই দেখো, হ্যাঁ, তোমার হাতে পড়বার শাখা নোয়া আর পায়ে পড়বার আলতা। আরে বাবা, কিন্তু সতীরাজ বাবু, আপনারা রেডি হয়ে নিন, এখনই আমাদের নতুন বাসায় যেতে হবে। দেখি মুন্না বিল্লু কোথায় গেল? মুন্না বিল্লু! এই জিনিসগুলো আমারও এই জিনিসগুলোর উপরে খুব লোভ ছিল, কিন্তু আমার সব জীবন থেকে আমার যেতে বসেছে। যখন চেয়েছিলাম তখন পাইনি, যখন পাওয়ার সময় হলো তখন আমার বকুল, তুমি অমন করছো কেন? তোমার কি হয়েছে? কিন্তু তুই তো বসন্ত বাবুকে বিয়ে করবি বলে কথা দিয়েছিলি। আমি যদি না তাকে কথা দিতাম তবে সে পাগল পেছনে ঘটে না। তুমি তোর সেখানে থেকে সব কিছু বুঝতে পারছো। এই কদিনে সে কতবার আমাকে বিয়ের কথা বলেছে, সেটা তো তুমি নিজের কানে শুনেছো। আমিও শুনেছি বকুল, বসন্ত বাবুর ভালোবাসা দেখে আমার মতো একটা নির্দয়, দয়াহীন, নির্মম, কঠিন অমানুষ ধীরে ধীরে অনেকটা বদলে গেছে। তাই আমি মনে মনে চেয়েছি বসন্ত বাবুর সঙ্গে তোমার বিয়েটা হওয়া উচিত। যদি একদিনও বাঁচো, সে একদিনই বেঁচে থাকা হবে তোমার জীবনের স্বপ্নের বেঁচে থাকা, সুখের বেঁচে থাকা। বাঁচবো সতীনাথ বাবু, বাঁচবো। আমি আমার একটা করে আমার স্বপ্ন পূরণ করবো। বকুল, আমি রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালবো, শাক বাজিয়ে উলু দিয়ে আমি সন্ধ্যা দেবো। তারপর বসন্ত যখন সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে আসবে, আমি তখন বসন্তের গলা জড়িয়ে ধরে বলবো, বকুলি, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমার
বসন্ত বাবু, বকুলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও। আবার বসন্ত এসেছিল। আবার বসন্ত এসেছিল। আবার বকুল। আবার বকুল ফোটার কথা ছিল, কিন্তু বকুল ফুল ফোটার আগে সব মাটিতে ঝরে পড়েছিল। বস না বলবে, আমার একটু বসে বস না। মা